বাংলাদেশে অনেক পরিশ্রমের দাম অনেক স্বল্প মূল্যে, বুঝছেন? দৈনিক 500-600 টাকা কাজ করতে সব নিজের খরচাই। তাহলে দেশে গুছামো কি বউ পোলাপান দিয়া কেমনে পালমু কোন? মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের প্রেরণা অধিকার আদায়ের দিন। ভাগ্য বদলাতে শ্রম আইন বাস্তবায়নের দাবি। 8 ঘন্টা ডিউটি করি, মাথার বোঝা 30 কেজি পর্যন্ত নেওয়া লাগে, খুব কষ্ট হয়। মেঘ বৃষ্টি পড়লে আমাদের কোনো ঘর বাড়ি নাই, আমরা গাছের তলাতেই থাকি। চা শ্রমিকের জীবন মানেই দরিদ্রতা, কষ্টের গল্প। শ্রম দপ্তরের চোখে যেন টিনের চশমা, সরকারের সুদৃষ্টি কামনা। রুফটপ রেস্টুরেন্ট অবৈধ ও ঝুঁকিপূর্ণ ব্যবসায়ী সিটি কর্পোরেশন যোগ সদস্যের দাবি প্রশাসকের, আন্দোলনের হুমকি মালিকদের। 2 মাস নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় মাছ ধরা শুরু। 5টি অভয়াশ্রমে জেলেদের ঢল, মাছ ঘাট সরব হয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। পদ্মার থাবায় দিশেহারা কুষ্টিয়ার মরিচা ইউনিয়নবাসী, নদী শাসনের নামে তামাশার অভিযোগ স্থানীয়দের, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। দীর্ঘ দর কষাকষির পর ইউক্রেনের সঙ্গে প্রতীক্ষিত খনিজ চুক্তি করল যুক্তরাষ্ট্র। মার্কিনিরা লাভবান হবে বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং জিম্বাবুয়েকে ইনিংস 106 রানে হারিয়ে টেস্ট সিরিজে বাংলাদেশের সমতা। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে মিরাজের ফাইফার। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবার বিস্তারিত। মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের প্রেরণা, উৎসব ও অধিকার আদায়ের দিন। যদিও এর পেছনে লুকিয়ে আছে এক রক্তাক্ত করুণ ইতিহাস। সংগ্রামী ইতিহাস পেরিয়ে আধুনিক যুগে পৌঁছালেও আদতে ভাগ্য বদলায়নি শ্রমিকের। ধনিক শ্রেণী আজও শ্রমিক শোষণের নীতিতে অটল। আন্তর্জাতিক শ্রমিক দিবস নিয়ে আরও জানাচ্ছেন জানাতুল মোহনা। ক্যামেরায় ছিলেন এইচ দেলোয়ার ও সালাউদ্দিন রাসেল। যাদের পাঁজর ভাঙা শ্রমের বিনিময়ে দৈনন্দিন জীবন সহজ হচ্ছে, কেমন আছেন তারা? 2-1 মুখ খুললেও বোবা কান্না চলে বেশিরভাগের ভেতর। বাংলাদেশে অনেক পরিশ্রমের দাম অনেক স্বল্প মূল্যে, বুঝছেন? ওরা যে রেট দেয় কোনো আমাকে দিন পথ চলে, 2টা ডাল ভাত খাই। পাবলিক মানে আঙ্গুর অত্যাচার করতে চাই দিতে, আর কিছু করার নেই। একটু ভালো থাকার আশায় দিনভর খেটে মাইনে পায় নামমাত্র, যার সবটুকু খরচ হয় পেট চালাতেই। অবসর বা আনন্দ তাদের কাছে বিলাসিতা। দৈনিক 500-600 টাকা কাজ করতে সব নিজের খরচাই। তাহলে দেশে গুছামো কি বউ পোলাপান দিয়া কেমনে পালমু কোন? টাকাটা কি সংসার চলে? এখন তো সব জিনিসেরই দাম। কষ্ট হইলে এখন কি করবো? আমাদের এখন বাচ্চা কাচ্চা পোষার লাগে, নিজের সংসার পোষার লাগে, ছাড়া ছোট কাপড় চোপড় কিনাই দেওয়ার লাগে, খাওয়া কিনা নিজে খাওয়ার লাগে, আবার মনে করো বাসা ভাড়া দেওয়ার লাগে, নৌকা ভাড়া দেওয়ার লাগে, সবে তো দেয়া চলার লাগে। শ্রমজীবী মানুষের বেশিরভাগের কাছে বিশেষ কোনো গুরুত্ব নেই মে দিবসের। তারা শুধু জানে কাজ না করলে মিলবে না টাকা, জুটবে না খাবার। সে আমাকে বেতন পায় না, সে আমাদের মাল যদি দাম কমে না, তা আমরা এটা করি লাভ কি? আমাকে এখন লাভ আছে কিছু করি? তাহলে আমরা একদিন যাবো শ্রমিক করতে যাবো, আমাদের কাজ কামাই, আমার হাজার মানে কামাই ইনকাম হবে না, বন্ধ হয়ে যাবে। আমাদের লাভ। দিনের পর দিন, বছরের পর বছর শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে আওয়াজ উঠলেও তা হারিয়ে যায় সিন্ডিকেটের উচ্চকণ্ঠে। যাদের ঘামে মালিক পক্ষ ফুলে ফেপে ওঠে, ঘোরে না শুধু সেই শ্রমিকেরই ভাগ্যের চাকা, বরং শ্রম আইন ফাঁকি দিতে তৈরি হয় নিত্য নতুন নিয়ম। আইনে সংগঠিত হওয়ার ক্ষেত্রে প্রচুর শর্ত জুড়ে দেওয়া আছে। অধিকারটা আছে কিন্তু শর্ত জুড়ে দেওয়া আছে। তো এই শর্তগুলো যদি আপনার শিথিল না করা হয়, তারা যদি সংগঠিত না হয়, তাহলে কিন্তু তাদের পক্ষে আপনার এই আইনটার সুবিধাটা নেওয়া সম্ভব না। এবং অন্যরা যারা আইনের বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত বা আইনটা নিশ্চিত করার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত মালিকরা, তারাও খুব বেশি সচেতন হবে না যদি চাপটা না থাকে। প্রতি বছর 1 মে ঘটা করে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হলেও বন্ধ হয়নি বলপূর্বক শ্রম, বাড়তি কর্মঘণ্টা, শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রমের নিয়োগ সহ নিষিদ্ধ বিভিন্ন কাজও। মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাওয়া এই মানুষদের চাহিদা কিন্তু তেমন না। ন্যায্য বেতন এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে পরিবার নিয়ে হেসে খেলে অনায়াসে জীবন কাটাতে পারেন তারা। মালিক শ্রমিক বৈষম্য কাটিয়ে শ্রমিক বাঁচুক নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায্যতার সাথে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মৌলভীবাজারের চা শ্রমিকদের জীবন মানেই দরিদ্রতা, কষ্ট আর সীমাহীন চাহিদার হিসাব না মেলার গল্প। আর্থিক টানাপোড়েন, বাসস্থানের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাব তাদের নিত্যসঙ্গী।
রয়েছে নারী ও পুরুষ শ্রমিকের সুযোগ সুবিধা আর লাভের ফারাকও। পুরুষ শ্রমিকরা যাও যৎসামান্য সুবিধা পান, নারীরা তাও পান না। সালে এলাহি কুটির প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শোভা। ছবির মতো এক সবুজ রাজ্য মৌলভীবাজারের বিস্তীর্ণ চা বাগান। প্রায় 1 লক্ষাধিক শ্রমিক প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করেন এসব বাগানে। একজন চা শ্রমিক প্রতিদিন সকাল 8:30টায় শুরু করেন কাজ, শেষ হয় 5টায়। একদিনে মজুরি পান 178 টাকা। তাই জীবন মানেই দরিদ্রতা, কষ্ট আর সীমাহীন চাহিদার হিসাব না মেলার গল্প। আর্থিক টানাপোড়েন, বাসস্থানের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাব তাদের নিত্যসঙ্গী। এর মধ্যে রয়েছে নারী শ্রমিক ও পুরুষ শ্রমিকদের সুযোগ সুবিধা লাভে ফারাক। পুরুষ শ্রমিকরা যাও যৎসামান্য সুবিধা পান, নারীরা তাও পান না। বিশেষ করে নারী শ্রমিকদের জন্য বাগানগুলোতে নেই শৌচাগার, বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। 52% হচ্ছে নারী চা শ্রমিক এবং 48% হচ্ছে পুরুষ শ্রমিক। কিন্তু পুরুষ শ্রমিকরা যে ফেসিলিটি বা যে সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু নারী চা শ্রমিকরা সেগুলো পাচ্ছে না। তাই জীবন নিয়ে তাদের কণ্ঠে শুধুই আক্ষেপ। 8 ঘন্টা ডিউটি করি, মাথার বোঝা 30 কেজি পর্যন্ত নেওয়া লাগে, খুব কষ্ট হয়। মেঘ বৃষ্টি পড়লে আমাদের কোনো ঘর বাড়ি নাই, আমরা গাছের তলাতেই থাকি। কোনো ওষুধ পানি দেই না, খালি ওই কি বলে মাথা দর্দ করলো এন্টাসি দিবে, আর ওই বোখার লাগলো এন্টাসি দিবে, দাস্ত ধরলো এন্টাসিয়ে দিবে, আর কিছু ওষুধ নাই। মাংতে গেলে ডাক্তার বলবে আমি কই থাকি দিমু। তবে শ্রম দপ্তরের উপপরিচালক বলছেন, চা শ্রমিকরা তাদের অধিকার যথাযথই ভোগ করছে। এখানে নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক সকলেই তাদের অধিকার ভোগ করছে এবং এই শিল্প সেক্টরকে এবং এই শিল্প সেক্টরের শ্রমিকদের উন্নয়নের জন্য সরকার এবং মালিক পক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ সকলে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের তথ্য বলছে, এই বছর বেড়েছে চায়ের দাম, তবে বাড়েনি চা শ্রমিকদের জীবনমান। এই বিষয়ে সরকারের সুদৃষ্টি পড়বে, এই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নকশা ও নীতি বহির্ভূত রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স বাতিল করায় হোটেল রেস্তোরাঁ বন্ধের পাশাপাশি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মালিকরা। তারা বলছেন, আলাপ আলোচনা ও সময়সীমা না দিয়ে এমন সিদ্ধান্ত এ খাতকে অস্থিতিশীল করার চক্রান্ত। আর দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, অনৈতিক উপায়ে লাইসেন্স নিয়েছেন এসব ব্যবসায়ী, দায় আছে কর্পোরেশনেরও। দুর্ঘটনা ও ঝুঁকি বিবেচনায় তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। তন্দ্রা তারুণ্যের রিপোর্ট। গেল বছর রাজধানীর বেলি রোডে একটি রেস্তোরাঁর আগুনে প্রাণ যায় অর্ধশত জনের। নড়েচড়ে বসে প্রশাসন, চালানো হয় বেশ কিছু অভিযান। তদন্ত কমিটি আর সরকারি কর্মকর্তাদের হুমড়ি তুমড়িও চোখে পড়ে। তারপর সবকিছুই সেই আগের মতোই। আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রমে ট্রেড লাইসেন্স ইস্যু না করার বিধান থাকলেও সিটি কর্পোরেশন নিজেই এমন রেস্তোরাঁকে দিয়েছে লাইসেন্স। মিরপুর, ধানমন্ডি সহ পুরো রাজধানীতে নকশা বহির্ভূত রেস্তোরাঁ অগণিত। গেল সোমবার অর্থাৎ 28 এপ্রিল নকশা বহির্ভূত রেস্তোরাঁর বিপরীতে ইস্যু করা সেই সব লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এমন সিদ্ধান্তে রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন, সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্ত অযৌক্তিক। মৌসুমী উদ্যোগে প্রায় বিপাকে পড়তে হয় মালিকদের। এখন বিষয়টা হয়ে গেছে রাতে রাজা সকালে ফকির, মানে ঘুমের থেকে উঠে দেখলাম একটা প্রজ্ঞাপন জারি করে দিছে। কেউ জানে না যে কেন ওই প্রজ্ঞাপন। আপনারা একটা লিস্ট দিয়ে দেন যে আমাদের এই সার্টিফিকেটগুলো লাগবে বা এই কাজগুলো লাগবে। যারা দিতে পারবে তাদেরকে চালাবে, যারা দিতে পারবে না তারা চালাবে না। আপনারা এটাই অভিযান করেন। এটা অভিযান না করে বরঞ্চ এক প্রজ্ঞাপন দিয়ে দিলেন, প্রজ্ঞাপনে সব রেস্টোরেন্ট সাদের লাইসেন্স বন্ধ। তো এটা কোনো যুক্তিসঙ্গত বা যুক্তিযুক্ত কাজ না এবং কোনো বুদ্ধিমানের কাজ বলে আমার কাছে মনে হয়। ভয় না দেখে স্থায়ী সমাধান চান উল্লেখ করে রেস্তোরাঁ ব্যবসায়ী মালিক সমিতির মহাসচিব বলছেন, রেস্তোরাঁ বন্ধ হলে পথে বসে যাবে অনেক উদ্যোক্তা। আপনি ওখানে বসে একটা অর্ডার পাস করে দিলেন, আপনি ট্রেড লাইসেন্স দিয়েছেন, আপনার দুর্নীতিবাজ কর্মকর্তার ব্যবস্থা নিছেন নাকি? নেন নাই তো আপনি। তো আপনি তো সমান, আপনি যদি এটার বস হন ওই প্রতিষ্ঠানের, আপনি তো সমানভাবে দায়ী। স্রোতের বিপরীতে আমরা এই জায়গায় আসছি। এই টোটাল সেক্টরটা, এই সেক্টর ধ্বংসের জন্য বিদেশি কোনো শক্তিকে এই ব্যবসা দিতে চায়। আমাদের যদি বারবার এরকম খরচ চলে, আমরা তো ব্যবসা করতে পারবো না। ওনারা সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়েছি। আমরা একসাথে কাজ করতে চাই। নট অনলি একটা ডিপার্টমেন্ট, 13-14টা অথরিটি একসাথে বসতে হবে আমাদের সঙ্গে। যখন যে মন চায় সে আইসা ডিসিশন নেবে, এটা আর হতে দিতে চাচ্ছি না। এই ব্যাপারে ডিএসসিসির প্রশাসকের সঙ্গে সরাসরি কথা বলতে না পারলেও মুঠোফোনে কথা হয়। ডিএসসিসির কাছে প্রশ্ন ছিল, লাইসেন্স দেওয়ার সময় নিয়ম ভেঙে কেন দেয়া হলো অনুমতি? তবে কি অনৈতিক সুবিধা পেয়েছে কর্পোরেশনের কর্মকর্তারাও? 44টি এরকম রুফটপ রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি আমার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে। হয়তো এটা সামনে আরো বাড়তে পারে।
এর ভিতরে 29টি আছে যাদের লাইসেন্স আছে এবং বাকিগুলোর কোনোটিরই লাইসেন্স নেই। যে 29টি লাইসেন্স দেওয়া হয়েছে এগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এগুলো দেওয়া হয় নাই, কাজেই এগুলো দিয়ে তো ব্যবসা পরিচালনা করা উচিত হবে না। একেবারে অস্বীকার করব না, যেহেতু নিয়ম মেনে এটা দেওয়া হয়নি, নিশ্চয়ই কেউ না কেউ এর সাথে জড়িত আছেন, সেটা আমার মনে হচ্ছে। সিটি কর্পোরেশন বলছে রেস্তোরাঁ বন্ধ করতে মালিকদের কোনো সময় দেওয়ার সুযোগ নেই। যেহেতু এই ব্যবসাগুলো যথাযথ প্রশাসনিক রূপে অনুমোদন করে শুরু করা হয়, তো এই ব্যবসাগুলোকে বৈধ ব্যবসা বলছি না, তো কাজেই যারা এই ধরনের ব্যবসা পরিচালনা করছেন তাদের সাথে তো বসার আমি কোনো কারণ দেখি না। এগুলো পরিচালনা করার কোনো এখতিয়ার তাদের নেই। তো আমরা যেহেতু তাদের লাইসেন্স বাতিল করেছি, নিশ্চয়ই তারা নিজ উদ্যোগে সরিয়ে নিবে। তারা সরিয়ে না নেয় তখন আমরা আবার সিদ্ধান্ত নেব যে তখন থেকে এগুলো অভিযান শুরু করব। ভোজন রসিক বাঙালির খাবার বিনোদন নিরাপদ রাখতে কথা নয় কাজেই প্রমাণ দেওয়ার আহ্বান রাজধানীবাসীর। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। ফরেনসিক টেস্টে শেখ হাসিনার এমন বক্তব্যের সত্যতা পেয়েছে সিআইডি। আদালতের জন্য এটি হুমকি কিনা 15 মের মধ্যে হাসিনার কাছে তার ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আবুল হাসান হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দ্রুত সময়ে শেখ হাসিনার বিচার কাজ শুরুর কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জি, আমার তো অভিযোগ আসছে না, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি ঠিক। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ফোনালাপ। এর ধারাবাহিকতায় গেল বছরে 28 অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ফোনালাপে শেখ হাসিনা বলেন তার বিরুদ্ধে 226টি মামলা রয়েছে, তাই 226 জনকে হত্যার লাইসেন্স পাওয়া গেছে। এছাড়া বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর নিয়েও কথা বলেন তিনি। এটি তারই কণ্ঠের বলে প্রতিবেদনে প্রমাণ পেয়েছে সিআইডি। একই সঙ্গে অভিযোগ আনা হয় হুমকি ও বিচার কাজে বাধা দেয়ার। বিষয়টি বুধবার প্রসিকিউশনে জানালে আগামী 15 মের মধ্যে শেখ হাসিনার কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে এই দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। এদিকে নারায়ণগঞ্জে জুলাই আগস্টের আন্দোলনে আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একই সঙ্গে আশুলিয়া থানায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ সময়ে তদন্ত সংস্থায় নতুন কিছু আলামত এবং নতুন কিছু প্রমাণ তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তদন্তের জন্য সময় বৃদ্ধি করে নিয়েছেন। সেই তদন্তে এই দুজন পুলিশ অফিসারের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে। এছাড়া স্বামীর অসুস্থতার চিকিৎসার জন্য পেরোলে মুক্তি চেয়েছে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। তার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করার জন্য বলা হয়েছে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছিলেন আলী আক্কাস, আকাশের রিপোর্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তরিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় রাজধানী বাড্ডার সাতারকুলের বেরাইদ এলাকায় ঘুরতে গেলে হামলার শিকার হন তিনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে ভিসির পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলনের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে এ হামলা হতে পারে বলে ধারণা ভুক্তভোগী ও তার সহপাঠীদের। হামলার বিষয়ে সুষ্ঠু তদন্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। গত বছরও এরকম বিভিন্নভাবে আমাদের বড় ভাইদেরকে আমাদের অ্যাসোসিয়েশন টাকা খাইয়ে গত বছরেরও আন্দোলনটা
আপনার নিঃশেষ করে দিয়েছে। এবারও আমাদেরকে অফার দেওয়া সত্ত্বেও আমরা যখন অফারে রাজি হই নাই, তখন আমাদের এক এক করে ব্যক্তিগত চাকরির অফার থেকে শুরু করে এমনকি আমাদের মৃত্যুর হুমকি দেওয়া শুরু করছে। 2 মাস নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনার 5টি অভয়াশ্রমে বুধবার মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যেতেই বৃহস্পতিবার সকাল থেকে নদীতে নৌকা আর জাল নিয়ে নদীতে নেমেছেন জেলেরা। এতে মাছ শিকার করে ধার দেনা পরিশোধের স্বপ্ন দেখছেন তারা। তাই উৎসবের আমেজ বইছে জেলে পরিবারগুলোতে। চাঁদপুরের পদ্মা মেঘনা সহ শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলার 5টি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে। এতে রূপালী ইলিশের শহর চাঁদপুরের মাছ ঘাটগুলো আবারও সরব হয়ে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা শেষে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। আমরা যুক্ত হচ্ছি। ছোটন, জেলেদের মনে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা জানাবেন? টানা 2 মাস পরে কিন্তু আজকে ইলিশ ধরা শুরু হয়েছে, কিন্তু আজকে প্রথম দিন আমরা যেমনটি দেখেছি যে মাছের আড়তগুলো বলা যায় অনেকটাই ফাঁকা, কারণ জেলেরা নদীতে গিয়ে কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছে না। জেলেরা কিন্তু আসলে খুব, আমরা দেখেছি গতকালকে যে উচ্ছ্বাসটি ছিল, আজকে দীর্ঘদিন পরে যেহেতু তারা মাছ শিকারে নেমেছেন, তাদের একটা প্রত্যাশা ছিল যে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন এবং ইলিশ নিয়ে তারা ঘাটে ফিরবেন। এমনটি আসলে আজকে দেখা মিলছে না ইলিশের। তবে জেলেরা বলছিল যে আসলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেলে হয়তো ইলিশের যে উৎপাদন সেটি বাড়বে এবং তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে, এমনটি কিন্তু আমরা জেলেদের সাথে কথা বলে জেনেছি। তো মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে এবছর আসলে ইলিশের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 1,85,000 মেট্রিক টন। তো সেখানে যেহেতু 2 মাস মাছ ধরা বন্ধ ছিল, সেই হিসাবে তারা আশাবাদী যে এবার তাদের যে লক্ষ্যমাত্রা সেটি আসলে পূরণ হবে, এমনটি তারা বলছিল। এবং আমরা ঘাটগুলোতে ঘুরেছি এবং উপকূলের ঘাটগুলোতেও জেনেছি যে প্রতি বছর আসলে এই যে 2 মাসের নিষেধাজ্ঞার পর প্রথম দিন কিন্তু জেলেরা হাসি মুখে ঘাটে ফিরতেন এবং কেনা বেচা জমজমাট থাকতো। তো আজকে যেহেতু নদীতে ইলিশের প্রাপ্যতা কম, জেলেদের জালে ধরা পড়ছে না, তো সেই হিসেবে ঘাটগুলো কিন্তু বলা যায় আজও শুনশান নীরবতা বিরাজ করছে। তবে এই চিত্র খুব একটা বেশি দিন থাকবে না বলে কিন্তু আড়তদাররা আমাদেরকে বলছিলেন। তারা বলছিলেন যে হয়তো আগামী বেশ কয়েকদিনের মধ্যে এই ইলিশের জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং জেলেরা হাসিমুখী ফিরতে পারবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং নদীগুলোতে যেহেতু 190 কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা জারি ছিল, তো সেখানে জেলেদের যে কর্মহীন হয়ে পড়েছিলেন তারা কর্মব্যস্ত হয়ে পড়েছে। রাতে যারা গতকাল রাত 12টার পরে যারা গিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ কিন্তু মাছ নিয়ে ফিরেছেন। তবে আজকে সকালে যারা গিয়েছেন তারা এখনো ঘাটে ফিরেনি। তারা ঘাটে ফিরে আসার পর হয়তো এই ইলিশের যে অবস্থা সেটি আরো জানা যাবে, এমনটি ঘাটের যে যারা আড়তদার রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে টানা 2 মাস বন্ধ থাকার পর জেলেরা মাছ শিকারে নেমেছেন তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। অতসী। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিষেধাজ্ঞা শেষে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে যে মাছ ধরতে নেমেছেন জেলেরা সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন। পদ্মা নদীর করাল গ্রাসে দিশেহারা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের 26,000 মানুষ। প্রতিদিনই নদী গর্ভে মিলিত হচ্ছে শত শত বিঘা ফসলি জমি ও বসত বাড়ি। দুশ্চিন্ত আতঙ্কে দিন পার করছে এ অঞ্চলের মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী শাসনের নামে তাদের সঙ্গে তামাশা চলছে। ভাঙন রোধে সরকারের বরাদ্দের মোটা একটি অংশই চলে যাচ্ছে ঠিকাদারদের পকেটে। তাই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদী তীরবর্তী ইউনিয়ন মরিচা। কৃষিপ্রধান এই ইউনিয়নটিতে বসবাস 26,000 মানুষের। দীর্ঘদিন ধরে পদ্মা নদীর আগ্রাসনে বিলীনের পথে এই ইউনিয়নটি। বর্তমানে পদ্মা নদীতে কমতে শুরু করেছে পানি, আবারও নতুন করে শুরু হয়েছে ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে চলে যাচ্ছে শত শত বিঘা ফসলি জমি ও বসতভিটা। শেষ সম্বলটুকু হারানোর দুশ্চিন্তা আর আতঙ্কে দিন পার করছে এ অঞ্চলের বাসিন্দারা। এই নদী যদি এভাবে ভাঙতে থাকে আমাদের বাড়ি ঘর জমি জায়গা সব নদীর ভিতর চলে গেছে, আমরা আবাদ বিনিয়োগ করতে পারছি না ঠিক মতন। আমরা দীর্ঘদিন কষ্ট করছি, এই যদি সরকার আমাদের দিকে একটা ভালোভাবে বাঁধ দিত তাহলে আমরা ধরেন ভালোভাবে বাস করতে পারতাম। 1000 প্যাকেজের কাজ হইলো, সেখানে 500 ব্যাগের কাজ হয়েছে। এখানে নদী রোধ করা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী শাসনের নামে তাদের সাথে চলছে তামাশা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড লোক দেখানো কিছু পদক্ষেপ নিলেও তা কোনো কাজেই আসে না তাদের। সরকারের বরাদ্দের মোটা একটি অংশই চলে যায় ঠিকাদারদের পকেটে। তাই বারবার সংস্কার নয়, ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। জল সন্তরাশি সে এর আগে দীর্ঘদিন এর আগে অনেক কাজ আসছে, সে 2000 বস্তার কাজ আসলে 200 বস্তা ফেলে এইভাবে দুর্নীতি করে। এবার যে কাজ, এই কাজ যদি স্থায়ীভাবে এই বাদ না হয় তাহলে আমাদের এই 10,000 বসতি এখান থেকে নদী গর্ভে মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর, স্কুল যা আছে সব নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যেই ভাঙনপ্রবণ এলাকাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে বাঁধ নির্মাণের কাজ। ইতিপূর্বে আমরা যেসব জায়গায় খুব মারাত্মক ভাঙন সংঘটিত হয় সেসব জায়গাটাতে আমরা জিওব্যাগ ডাম্পিং করে সম্প্রতি সময়ে আমাদের এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের নিমিত্তে। শুধু আশ্বাসী নয়, কৃষিপ্রধান এই অঞ্চলটিতে দ্রুতই নির্মাণ করা হবে স্থায়ী বাঁধ। স্বস্তি ফিরবে স্থানীয়দের মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ফেনীর 3 উপজেলার 4টি সেতু সংযোগ সড়কের অভাবে ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা, অথচ সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগে। যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। আর দ্রুত সংযোগ সড়ক তৈরি করে সেতুগুলো চলাচল উপযোগী করার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। সহকর্মী তোফায়েল আহমেদ নীলর রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। ফেনীর দাগনভূঞা, সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রায় 34 কোটি টাকা ব্যয়ে 4টি সেতু নির্মাণ হলেও সেগুলো যাতায়াত উপযোগী করতে না পারার অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। দাগনভূঞার মাতুভূঞায় ছোট ফেনী নদীর উপর 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সেতু। নির্মাণের 1 বছর পেরিয়ে গেলেও তৈরি হয়নি দুই পাশের সংযোগ সড়ক। আর একই উপজেলার উত্তর জয়লস্কর থেকে ওমরপুর যাতায়াতের জন্য সিলোনিয়া নদীর উপর 8 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আরেকটি সেতু, কিন্তু নির্মাণের 3 বছর পার হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। একই অবস্থা সোনাগাজী ও ছাগলনাইয়ার 96 মিটারের 2টি সেতুরও। এতে স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত ও কৃষিপণ্য আনা নেয়ায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। এটা হচ্ছে লুটপাট করার জন্য এত বড় ব্রিজের এখানে করা হয়েছে। ব্রিজের হাত দিয়ে আসা যাবার কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এদিকে নির্মিত সেতুর পাশেই দেখা দিয়েছে ভাঙন। এতে আশপাশের মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র নদীগর্ভে বিলীন হচ্ছে। তাই দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, মাঝে ছেলেরা মেয়েরা হাঁটতে পারে না। গাড়ি ঘোড়া তো চলতে পারতেছে না রাস্তার লাগিয়া, নাহলে এখান দিয়ে রাস্তার গাড়ি ঘোড়া চলতো। এটা গাঙে নানি ওই আর পাশে দিয়ে ঘর ছিল, ঘরটা সবগুলো আর ভাঙি টাঙ্গি গেছে। আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতায় আপাতত বন্ধ থাকলেও আগামী 26 সালের জুনের মধ্যে সংকট নিরসন করে সেতুগুলো চলাচলের উপযোগী করা হবে। 4টি ব্রিজে মানে যানবাহন চলাচল উপযোগী হতে কোনোটা তাড়াতাড়ি হবে, কোনোটা একটু দেরি হবে। এভাবে আগামী জুনে, এই জুনের পরের জুনে আমরা শেষ করতে পারবো। সড়ক তৈরিতে ভূমি অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তাবনা পেলে দ্রুত সমাধান করা হবে বলে জানান জেলা প্রশাসক। যদি তিতাসী সংস্থা অধিগ্রহণের জন্য আমাদের কাছে প্রস্তাব পাঠায় এবং নিয়ম অনুযায়ী যে তাদের যে ক্ষতিপূরণের যে অর্থ সেটি যদি পরিশোধ করে, তাহলে এটি যাতে জনগণ
ব্যবহার করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করব। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুগুলো ব্যবহারের উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বেহাল নোয়াখালী পৌরসভার বেশিরভাগ সড়ক, 9টি ওয়ার্ডের প্রায় সব সড়কই ভেঙে গেছে। গেল বন্যায় এ পরিস্থিতি তৈরি হলেও অল্প কয়েকটি সড়কই সংস্কার করা হয়। বর্ষায় আবার জলাবদ্ধতা তৈরি হলে সম্পূর্ণ চলাচল অযোগ্য হয়ে পড়বে সড়কগুলো। সড়ক সংস্কারে দেরির জন্য ঠিকাদারদের দায়ী করছে পৌর কর্তৃপক্ষ। প্রতিনিধি মাওলা সুজনের পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গত বছরের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও বন্যায় নোয়াখালী জেলার ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল, গবাদি পশুর পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়ক ব্যবস্থার। নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের প্রায় 25 কিলোমিটার রাস্তা বন্যায় ভেঙে গেছে। কিছু গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার কাজ শুরু হলেও অধিকাংশ সড়কের কাজই ঠিকাদারদের গাফিলতির কারণে থমকে আছে। ফলে সড়কগুলো দিন দিন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এসব সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, এতে চলাচল কষ্টসাধ্য হয়ে ওঠে। এছাড়া সন্ধ্যার পর থেকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। গত বন্যা যাওয়ার পর থেকে রাস্তা ভাঙি একবারে স্টেশন পর্যন্ত খুবই খাওয়া অনুপযোগী। চলাফেরা পছন্দ কষ্ট হইতেছে, চলাফেরা আমরা না পারে গাড়ি দিয়ে চলতে, না পারে হাঁটে যাইতে, না পারে কোনো একটা রিক্সা নিয়ে যাইতে। রাস্তা ভাঙা আমাদের অত্যন্ত কষ্ট হয়, দুর্ভোগ পোহাতে হয়। তাই পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ দ্রুত রাস্তাগুলোকে সংস্কার করার। পৌর রাজস্ব থেকে 3.5 কিলোমিটার রাস্তার সংস্কার করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান নির্বাহী কর্মকর্তা। চেষ্টা করব, আমি নিজেও চেষ্টা করব, তার চেয়ে বড় কথা হচ্ছে তারা যেন আন্তরিক থাকে, যে এখানে কাজের গুণগত মান বজায় রেখে কাজগুলা যেন যথাসময়ে এবং যে পরিমাণ কাজ ধরা আছে ওই কাজগুলা করে দেয়। বর্ষার মৌসুমের আগেই দ্রুত এসব রাস্তা সংস্কার করে চলাচলের যোগ্য করে তোলার দাবি পৌরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী 31 জুলাই এ নির্বাচন হবে। বুধবার দিবাগত রাত 12:15টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। আগামী 31 জুলাই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসুর পূর্বের গঠনতন্ত্র বাতিল ঘোষণা করে নতুন গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে এবং নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর আগে 1993 সালের 29 জুলাই ছাত্র ও শিক্ষকের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে।